নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। গরমের উপযুক্ত রেসিপি, ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে লাগবে দুর্দান্ত স্বাদের। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। আর এখানে দেখুন ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি, এখন কড়া বসিয়ে দিয়েছি আর একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ গোটা পোস্ত, বেশ কিছুটা কাজু বাদাম, নিয়ে নিয়েছি সাদা তিল, 1 চামচ, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনিয়া, হাফ চামচ গোটা মৌরি আর 2টো শুকনো লঙ্কা। বন্ধুরা, এখানে যদি আপনারা কাজু বাদাম না পান বা বাড়িতে যদি না থাকে, সেক্ষেত্রে চীনা বাদামও ব্যবহার করতে পারেন। তবে কাজু বাদাম দিয়ে এই মশলাটা একবার বানিয়ে দেখবেন। এগুলোকে কড়াতে দিয়ে দেবো, দিয়ে সব ড্রাই রোস্ট করবো। তবে এই মশলাটা ভাজার সময় খুব সাবধানে ভাজবেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেদিকে কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবেন। ভালো করে নাড়াচাড়া করে একটু লালচে হওয়া পর্যন্ত মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে আজকের এই ঢেঁড়সের তরকারিটা রান্না করেছি। এখন কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা করব সর্ষের তেলে, স্বাদ গন্ধে হবে অপূর্ব, সম্পূর্ণ অন্য রকম পদ্ধতি আর সম্পূর্ণ অন্য রকম টেস্ট। তেলটা খুব ভালো করে গরম হলে দিয়ে দিব কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। বেশ ছোট ছোট ঢ্যাঁড়স ছিল, গোটা ঢ্যাঁড়সটা দেখাতেই ভুলে গেছিলাম বন্ধুরা ভিডিও ক্লিপিং নিতে। তো কাটার পরে আমি আপনাদেরকে দেখেছি এক একটা ঢ্যাঁড়স আমি 3 ভাগ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকম ছোট করে কেটেছি। এখন ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে দিয়ে অল্প লবণ হলুদ দিয়ে ঢ্যাঁড়সগুলোকে একটু লালচে করে ভাজতে হবে। এই রান্নাতে অবশ্যই ঢ্যাঁড়সগুলোকে একটু হালকা লালচে রং ধরিয়ে ভাজবেন। আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখেন, তাহলে বুঝতে পারবেন না আমি কিসের পরে কোন স্টেপটা করে ব্যবহার করেছি, কোন মশলার পরে কোনটা। এখন খুব ভালো করে একটু লালচে করে ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই ঢ্যাঁড়স ভাজায় তেলের মধ্যেই কিন্তু আমি আলু ভেজে নেব। আজকের রান্নায় একটু আমি আলু ব্যবহার করছি, তবে আপনাদের যদি অপছন্দ থাকে শুধু ঢ্যাঁড়স দিয়েও এই রান্নাটা হয় বন্ধুরা। আমি এর মধ্যে একটু অল্প করে আলু দিয়েছি আর আলুগুলোকে একটু চৌকো চৌকো ছোট ছোট করে কেটে নিয়েছি। যেমন আমরা পোস্তর আলু খাই ঠিক তেমন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও লবণ হলুদ দিয়ে একই পদ্ধতিতে আমি ভেজে নেব। এতে আলুগুলো 50% মতো সিদ্ধ হয়ে যাবে আর হালকা লালচে রং ধরিয়েই কিন্তু আলুগুলোকে ভাজতে হবে। বন্ধুরা, আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই রান্নাটা দেখতে থাকুন, সম্পূর্ণ অন্য রকম পদ্ধতিতে, কোনো রকম মশলা কষানোরই এখানে ব্যাপার নেই, কিন্তু তবুও হবে স্বাদে গন্ধে অপূর্ব। এখন দেখুন বেশ হালকা লালচে রং ধরিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে যে তেল থাকবে সেই তেলেই হবে রান্নাটা। খুব কম তেলেই কিন্তু রান্নাটা আমি তৈরি করে দেখাচ্ছি। আলুগুলোকে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে যে তেল আছে সেই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়নের মধ্যে দিয়ে দেব কালো জিরা। হ্যাঁ বন্ধুরা, এখানে অবশ্যই কালো জিরে ফোড়নে ব্যবহার করবেন। কালো জিরেটা একটু যখন ভাজা ভাজা হয়ে কালো জিরের একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটা ব্যবহার করলাম, তবে আপনারা যদি নিরামিষ করেন তাহলে পেঁয়াজটাকে অবশ্যই স্কিপ করবেন। তবে এই রান্নাতে পেঁয়াজ দিলে খেতে ভীষণ টেস্টি লাগে, তাই আমি একটু পেঁয়াজ ব্যবহার করেছি। তবে যদি আপনারা শনিবার বা নিরামিষের দিনে খান, অবশ্যই পেঁয়াজটা দেবেন না। এবারে পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভাজতে হবে। আমি যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভাজছি, আপনারা যদি পেঁয়াজ ছাড়া করেন সেক্ষেত্রে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যেই ঢ্যাঁড়স আলুটাকে দিয়ে দেবেন ভেজে রাখা। তো পেঁয়াজটাকে আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলুটা।
ঢেঁড়স আর আলুটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু জল, পর্যাপ্ত পরিমাণে জল দেবো যাতে ঢেঁড়স আর আলুটা সিদ্ধ হয়ে যায়, আরও ভালোভাবে সুসিদ্ধ হয়। তার জন্যে অল্প জলই এখানে ব্যবহার করব। ওই 1 বাটি মতো জল আমি এখানে দিয়ে দিলাম, কারণ একটু মাখো মাখো রান্নাটা হবে। আপনারা চাইলে শুকনো শুকনো একেবারে শুকনো করতে পারেন, তবে আমি বলবো এইরকম একটু মাখো মাখো রান্নাটা করে খেতে ভীষণ টেস্টি হয়। আর এখন দেখুন জলটা ঢেলে দেওয়ার পরে যখন জলটা বেশ ফুটে উঠেছে, তখন যে মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকেই আমি গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফোটাতে হবে, তবেই মশলাগুলো সবজির সঙ্গে মিশে বেশ দারুণ একটা সুন্দর সেন্ট আসবে। বন্ধুরা, এইভাবে আপনারা অবশ্যই এই মশলাটা দিয়ে ঢ্যাঁড়সের এই তরকারিটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল রান্নাটা। তবে আমি বলবো এর আগে হয়তো আপনারা এইভাবে ঢ্যাঁড়স কোনো দিন রান্না করে খাননি। যদি না রান্না করে খেয়ে থাকেন অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। এবারে সবার শেষে দিয়ে দিচ্ছি আরও একটু লবণ। ভাজার সময় লবণ দিয়েছিলাম, তার জন্য গ্রেভির পরিমাণ অনুযায়ী লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। এবার সমস্ত কিছুকে একটু মিশিয়ে দেবো, আর এই রকম একটু গা মাখো মাখো রান্নাটা হবে বন্ধুরা। দেখুন তো কেমন হলো বন্ধুরা রান্নাটা। দেখতে ঠিক যতটা সুন্দর ছিল, খেতেও ভীষণ টেস্টি ছিল বন্ধুরা। এবারে দেখুন আপনাদেরকে আমি একটু সামনে দিয়েও দেখিয়ে দেবো। এখন আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এরকম মাখো মাখো হবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, আর এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর বন্ধুরা আমি ফিরে আসছি। আলু কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে দেখলেন। 5 মিনিট পরে ফিরে আসছি আর আপনাদেরকে একেবারে সামনে দিয়ে দেখাচ্ছি। ঢেঁড়স আলুর তরকারিটা যদি এইভাবে রান্না করে থাকেন, দেখবেন ভাত, রুটি, পরোটা একটু বেশিই লাগবে বন্ধুরা। আমি কথা দিচ্ছি এইভাবে রান্না করে খেলে আপনারা আগের সমস্ত যে পদ্ধতিতে ঢেঁড়স রান্না করে খেয়েছেন ভুলে যাবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।